ওনার জেন ছিল ওনার সাথে, এই 5 জনে মিলে 7 বছর বাইন্দা বিল্ডিং তৈরি করে। 200 বছরের পুরাতন প্রাক্তন জমিদার বাড়ি, তবে লোকে এখন চেনে মিয়ার দালান নামে, যা তৈরি করা হয়েছিল জিনদের দ্বারা। কাল থেকে কালান্তরে কালের সাক্ষী হয়ে ভবনটির জৌলস এখন আর নেই বললেই চলে। তবে আজও মিয়ার দালানের গঠন এবং কারুকার্য দর্শনার্থীদের আকর্ষিত করে। আজকের এই এপিসোডে আপনাদেরকে জিনের তৈরি খ্যাত মিয়ার দালান ঘুরে দেখাবো এবং এর সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ঝিনাইদহ জেলা সদর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নবগঙ্গা নদীর তীর ঘেঁষা মুরারিদহ গ্রামে এই মিয়ার দালানের অবস্থান। বর্তমানে বাড়িটি প্রায় ভগ্নাংশ। এটি ঝিনাইদহের একটি দর্শনীয় স্থান। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকের নির্মাণ সময়ের কিছু কাব্যিক কথা খোদাই করা আছে। এই জমিদার বাড়ির পায়ের তলায় এক সময় ছিল রাজত্ব, যা আজ দাঁড়িয়ে আছে শুধু ইতিহাসের সাক্ষী হয়ে। বিল্ডিং এর প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটা ভাঙা দেওয়াল যেন বলছে এক সময় এখানে ছিল তার গৌরবময় জীবন ও ইতিহাস। এই ইমারতটি নির্মাণ করেন 200 বছর আগে তৎকালীন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। 200 বছর আগে এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছিল 75,000 টাকা। বলা হয়ে থাকে বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গের প্রবেশমুখ এখনো চিহ্নিত করা যায়। নদীতে যেভাবে বাঁধ দিয়ে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি আর কোনো পুরনো ইমারত ঝিনাইদহ শহরে দেখা যায় না। বাড়িটির স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতির আরও একটি বরণ কারণ বাড়িতে থাকা একটি বিশেষ খেজুর গাছ, যে গাছটিতে একাধিক মাথা ছিল এবং প্রতিটি মাথা থেকেই রস আহরণ করা যেত। বলা হয় জমিদারের বাবা তাকে তেজ্যপুত্র করেছিলেন। জমিদারের মান ক্ষুণ্ণ হবে বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, যদিও এর সঠিক দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে ঘোষ পরিবারের এক সুন্দরী মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন। নাম তার মুরারি ঘোষ। তার নামেই গ্রামের নামকরণ করা হয়েছে মুরারিদহ। তবে তার নাম পরে বিবি আশরাফুন্নেসা রাখা হয়। তাদের প্রেম কাহিনী আজও লোকমুখে প্রচলিত। আগের সময়ে তো ফ্রিজ বা কারেন্ট এগুলোর প্রচলন ছিল না, বিদ্যুৎ ছিল না, তো যেখানে খাবার সংরক্ষণ করা হতো আগের সময়ে সেটি আপনাদেরকে দেখাই। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা নিচু, আমি মাথা নিচু করে প্রবেশ করলাম। আর এদিকটায় দেখতে পাচ্ছেন বাইক রাখা হয়েছে। আসলে এই বাড়িতে যিনি থাকে উনি বাইকের কাজ করে, তাই এরকম। এইটা আসলে মূল কক্ষ না, এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকটুকু জায়গা। আর এখান থেকেই সেই নবগঙ্গা যে নদী আমরা সেটা দেখতে পাচ্ছি, দেখেন। আর এইখানকার যে স্ট্রাকচার আপনি দেখেন, এগুলো কি যেন কাঠ বলে আমি বলতে পারতেছি না। এই কাঠগুলো দেখেন কত মোটা। এই কাঠগুলোর উপরে টালি পারা হয়েছে, টালির উপরে আসলে ঢালাই করা হয়েছে। আসলে এই কাঠ এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এই বিল্ডিংয়ের বর্তমান বয়স চলতেছে প্রায় 200 বছর, 202 বছর। তারপরে দেখেন এখনও কিছু হয়নি। তো আমরা একটু ওইদিকে দেখাই, মানে যেখানে খাবার সংরক্ষণ করা হতো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই ভিতরে যে নিচু জায়গা, এখানে কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে। এই ঠান্ডা জায়গাতেই কিন্তু খাবার মানে সংরক্ষণ করা হতো, এখানে নষ্ট হতো না। তো দেখতেই পাচ্ছি এই যে বিল্ডিংগুলো, আর এইগুলো কিন্তু চুন সুরকি দিয়ে ঢালাই করা হয়েছে। তারপরে কয়লার কিছু অংশ এখানে থাকে, আমরা অন্যান্য বিল্ডিংয়ে দেখেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নিচু প্রিয় বন্ধুরা, মাথা একদম নিচু করে বসে ভিতরে প্রবেশ করতে হয়। দেখেন এই যে ছোট্ট স্পেসটুকু, এখানেই কিন্তু আগের সময়ে খাবার সংরক্ষণ করা হতো। এখানে ভালোভাবে রাখা হতো, রাখলে কিছুদিন থাকতো। যতদূর জানা যায় যে জমিদার এই দালানটি নির্মাণ করেন তিনি 1947 সালে দেশভাগের সময় ভবনটি বিক্রি করে দেন সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে। তাই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকে। তো আমরা এই বাড়িটি দেখতে আসছি, আসলে এই বাড়িটি মানে কিরকম বা কার বাড়ি ছিল যদি একটু বলতেন। এটা সলিম চৌধুরী সম্রাট শাহজাহানের বংশের একজন, নাম সলিম চৌধুরী। উনি এই বাড়ি নির্মাণ করছে।
তা উনি হলো গিয়ে এই সওদাগর ছিল, বাণিজ্যিক করতো, করতো নদীপথে, চিটাগাং থেকে কলকাতা, কলকাতা থেকে চিটাগাং, এলাকা ইনি ব্যবসা বাণিজ্য করতো। তা ওনার প্রথম স্ত্রী সন্তান ছিল, থাকা অবস্থায় উনি হঠাৎ করে মনে করলো যে আমি একটু ভ্রমণে যাব। তো ভ্রমণে এসে এই নদীপথে কিছু দূর আগিয়ে যায়, ডানের দিকে একটা ঘোষপাড়া আছে, এই ঘোষপাড়ায় ঘোষের মেয়ে নাম মুরারিবালা, উনি খুব সুন্দরী ছিল, পরীর মতো দেখতে, এবং পাওপন্ত ছিল তার চুল। তা উনি ওনাকে দেখে মুগ্ধ হয়ে ওই ঘোষের মেয়েকে বিয়ে করে। মেয়েকে বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায়, তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না, ওনাকে তেজ্য উত্তর করে দেয়। তখন এই কোরআনের লাইনে ওনার এক গুরু ছিল, ধর্মীয় গুরু ছিল, গুরুর কাছে বললো যে আমার আব্বা তো তেজ্য উত্তর করে দিল, আমি এখন কী করতে হবে? তা বললো সমস্যা নেই, তুমি নদীপথে চলে যাও, যেখানে দেখবো যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে সেখানে বাড়ি করো। তো পরে উনি এখানে এসে বসবাস শুরু করেন, মানে বাড়ি নির্মাণ করে। উনি এই নদীপথে যাচ্ছিল, যাওয়ার পথে এখানে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। তখন উনি সেই গুরুর কথা মনে উঠে ও এখানে এগুলোকে জমিদারের কাছ থেকে জমি নেয়, কলকাতায় যায়, রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগালি নিয়ে আসে, ওনার জেন ছিল ওনার সাথে, এই 5 জনে মিলে 7 বছর বান্ধে বিল্ডিং তৈরি করে। তো এই যে আপনারা এখানে যে বসবাস করতেছেন, মানে আপনার যে বাবা বা দাদা ছিল, তারা কিভাবে এই বাড়িটি ক্রয় করে, মানে কিনেছিল? ক্রয় করে সলিম চৌধুরী বাড়ি নির্মাণ করে বসবাস করতে করতে উনি মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার বিবি মারা যায়, উনি এই পক্ষের কোনো সন্তানাদি ছিল না। তারপরে 2 জন মারা যাওয়ার পরে এই বাড়ি এবং এই গ্রাম যত জমাজমি এবং এই বাড়ি সবই লোকে ওই জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়, খাস হয়ে যায়, মালিক না থাকলে যা হয়। জমিদারের কাছ থেকে রাজেন সিং নামে চিটাগাংয়ের একজন নিলামকৃতভাবে কিনে বসবাস করতে যায়, কিন্তু জেনের অত্যাচারে বসবাস করতে পারে না, জুব্বল মোল্লার কাছে বেঁচে যায়। জুব্বল মোল্লাও একটু গান বাজনা করতো বলে ওনাকে বিভিন্ন থাকতে দিত না, সমস্যা করতো। তখন জেন সমস্যা করলে তাড়াতাড়ি করে আমার বাচ্চা থাকের কাছে, বাচ্চা ছাড়া জেন হাজির করে অনুমতি নিয়ে তারপরে লোকে কেনে, বললো যে এরকম আমরা বসবাস করবো, বাড়ি কিনতে চাচ্ছি, তোমাদের মতামত কি? তা বললো যে কেনেন, আমরা আসি, তবে আল্লাহর নিয়ম কারণে বসবাস করতে। তো এই বাড়িতে যে আপনারা বসবাস করতেছেন, এই যে পুরাতন আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, মানে এর জন্য কি আপনাদের মানে মনে হয় না যে মানে বিল্ডিংটি ধসে যাবে বা ভেঙে পড়ার সম্ভাবনা? না, এরকম সম্ভাবনা নেই। কিছু জায়গা হলো সংস্কার করতে হবে, এটা রিস্ক আছে, সেসব জায়গায় তো সংস্কার করলে পরে ইনশাল্লাহ এই আরও বছরকে বছর, মানে 200-100 বছর চলে যাবে, এর কিচ্ছু হবে। এটা আউলিয়ার বাড়ি, একটা রহমত আছে এই বাড়িতে। আর এই বাড়িটার মোটামুটি বয়স এখন কত? মানে 202 বছর। 202 বছর চলতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন বিল্ডিংয়ের 3য় তলায় অবস্থান করছি, আর বিল্ডিংটি কিন্তু 3 তলা বিশিষ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন পুরাতন দেওয়ালগুলো দেখেই আসলে বোঝা যাচ্ছে প্রায় 200 বছর আগের কিন্তু এই বিল্ডিং। আর এইগুলো কিন্তু ঢালাই করা হয়েছিল চুন, সুরকি, মাসকালাই, চিটাগুড় এগুলো দিয়ে। তো এখানেও দেখতে পাচ্ছেন পুরাতন হয়ে গেছে, একদম কালো কালো শ্যাওলা পড়ে গেছে, আর কিছু কিছু জায়গায় কিন্তু ভেঙে গেছে, যা আসলে সংস্কার করা প্রয়োজন। দেখেন এখানে কিন্তু পানি পড়ে দেখে জাস্ট একটা সিমেন্টের আস্তরণ দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, বাট এখান দিয়ে হাঁটতে ভয় লাগতেছে অনেকটাই, কখন আসলে ভেঙে যায়। যথেষ্ট বাড়ির মালিক কনফিডেন্স সহকারে বসবাস করতেছে, বাট আমাদের কিন্তু ভয় লাগতেছে হাঁটতে। দেখেন একদম ভেঙে জরাজীর্ণ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে, আর যখন তখন এই বিল্ডিংটি কিন্তু ভেঙে যেতে পারে। মিয়ার দালান নামের এই বিল্ডিংটায় কোনো ধরনের কিন্তু রড ব্যবহার করা হয়নি, একদম সম্পূর্ণ রড ছাড়াই কিন্তু একটি 3 তলা বাড়ি বানানো হয়েছে, জমিদার বাড়ি। এখানে যে ইটগুলো রয়েছে এগুলো কিন্তু চুন সুরকির ঢালাই দেওয়া হয়েছে, আর এই বাড়িটি নির্মাণ করতে কাঠের ব্যবহার করা হয়েছে, কাঠ এবং ইট। আর ঢালাইয়ের সময় কাঠের উপরে টালি পাড়া হয়েছে, টালি পেরে তার উপরে কিন্তু এই চুন সুরকির যে ঢালাই সেগুলো দেওয়া হয়েছে। আজ থেকে 200 বছর আগে রড এবং সিমেন্টের ব্যবহার ছিল না। এই ইমারতটি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে সেটা ঝিনাইদহ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে।